এটা পুরোটা দেখেছেন। যারা যারা ক্যামেরা অফ রাখছে এদেরকে দেখা যাচ্ছে। যে তোমাদের ক্যামেরাগুলো অন করে দাও। ক্যামেরা অন করে। হ্যালো, সবাই আসছে আসছে কিন্তু পরপর আসতেছে না কেন? যার জন্য ছোট করে দিলাম। ক্লাস নিতে পরে কল দিবেন। কল ধরলেও দেখে এটা অন্যদের রিসিভ করতেছে না কেন? আমি বুঝতেছি না তো। আচ্ছা থাকো। আচ্ছা, গত ক্লাসে তোমাদের কতটুকু পড়িয়েছিলাম মনে আছে? কত অধ্যায় পর্যন্ত? লেনদেনের ভারসাম্য। লেনদেনের ভারসাম্য, লেনদেনের ভারসাম্যহীনতা, পুরো অধ্যায় তো কমপ্লিট হয়েছিল মনে হয় না? নাম কমপ্লিট হয় নাই তো। ওখান থেকে কি কি টপিক বাকি আছে বলছিলাম? আচ্ছা, আজকে হলো লেনদেনের ভারসাম্যহীনতার ধারণা। না, এগুলা দিছি, এগুলো পড়াই দিছি। লেনদেনের ভারসাম্যহীনতা ভারসাম্যহীনতা দূরীকরণের উপায় ওইটা করানো হয় না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে তোমাদের বৈদেশিক বিনিময়, যেটা বৈদেশিক বিনিময় বাজার, ওইটা সম্পর্কে ক্লাস রেডি আছে। তো মোটামুটি এটা দেখো আজকে যে অনলাইন ক্লাসে তো অবশ্যই সবাইকে স্বাগতম। আর তাহলে আজকে আমি তোমাদের সাথে আছি নাহিদা আক্তার, লেকচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তো যথারীতি আমার তোমাদের ইন্টারন্যাশনাল বিজনেস এর ক্লাসটাই নিব, যেটার কোড হচ্ছে কত 312603। এটা থেকে চতুর্থ যে চ্যাপ্টারটা, সেটাই হচ্ছে বৈদেশিক বিনিময় বাজার। হ্যাঁ, এই বৈদেশিক বিনিময় বাজারের উপরে আমি আজকে তোমাদের ক্লাস নিব। তো বৈদেশিক বিনিময় বাজার যদি আমরা বলতে যাই, বৈদেশিক বিনিময় বাজার সেটা সম্পর্কে আগে ধারণা দরকার। হ্যাঁ, তাহলে বৈদেশিক বিনিময় বাজারটা কি? যে মূলত বৈদেশিক বিনিময় বলতে কি বুঝি? যে সোজা কথা, যে এখানে রপ্তানি আমদানি রপ্তানির বিষয়টাকে বোঝাচ্ছে, ঠিক না? বৈদেশিক বিনিময় মানেই হচ্ছে কি, নিজের দেশের অভ্যন্তরীণ সীমারেখার বাইরে কোনো কার্যক্রম বা লেনদেন হবে, এমনটাই তো বোঝা যাচ্ছে সিম্পলি, তাই না? হচ্ছে বৈদেশিক বিনিময় বাজার হলো মূলত কি, যে দেশীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তরে নিয়োজিত ব্যাংকিং, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকেই তোমার হচ্ছে কি বলা হয়, বৈদেশিক বিনিময় বাজার বলা হয়। কেন বৈদেশিক বিনিময় বাজার? আচ্ছা, তাহলে বৈদেশিক বিনিময় বাজার পরিচালনা 3 ধরনের হয়ে থাকে: ডিলারের মাধ্যমে, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে, অনার্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। কেমন? আর বৈদেশিক বিনিময় বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যেখানে কি হয়, মুদ্রা ক্রয় বিক্রয় হয়,
আর এই ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হচ্ছে দুই দেশেরই কেন্দ্রীয় ব্যাংক। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বলতো? বাংলাদেশ ব্যাংক। ইয়েতে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সুইস ব্যাংক ম্যাডাম। ফেডারেল রিজার্ভ সিস্টেম। হ্যাঁ, ও আচ্ছা। ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার তো যে এই যে দুই দেশের যে বিনিময় হবে সেটা অবশ্য কি দুইটা দেশের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে তাদের মধ্যে অবশ্যই কি হবে, সম্পন্ন হবে তাদের মাধ্যমে। তারপরে হচ্ছে তোমার কি ডলারের মাধ্যমে হয় উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিরতিহীন কার্যক্রম, একক বিনিময়, এবং হচ্ছে আরো কি আছে তোমার এখানে একক বিনিময় কেন্দ্র, লেনদেনের পরিমাণের উপর এটা নির্ভর করে। আর বৈদেশিক বিনিময় বাজারের কার্যাবলীও 4 ধরনের: আন্তর্জাতিক ক্লিয়ারিং, স্পেকুলেশন, সালিসি কার্যক্রম, বৈদেশিক বিনিময় বাজারের হ্যাঁ ইত্যাদির মাধ্যমে লেনদেন গুলো সংগঠিত হয়। আর একটু টিক দিলে এতগুলো চলে যায় এখানে। বৈদেশিক বিনিময়টা তাহলে কি? তখন বললাম বৈদেশিক বাজারের বিনিময়, বৈদেশিক বিনিময় বাজার যেহেতু অধ্যায়ের নাম সেজন্য বাজারটাকে আগে আলোচনা করলাম। বৈদেশিক বিনিময়টা কি? এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় পরিণত বা রূপান্তর করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে বৈদেশিক বিনিময়। অর্থাৎ এক দেশের এক একক মুদ্রার বিনিময় অন্য দেশের কত একক মুদ্রায় রূপান্তর বা পরিণত করা যায় সেটাই হচ্ছে কি বৈদেশিক বিনিময়। যেমন আমি যদি ইন্ডিয়ার সাথে বা ভারতের সাথে কোনো কার্যক্রম সম্পন্ন করি তাহলে বাংলাদেশি কত টাকা ইন্ডিয়ান 1 টাকা পাওয়া যায়, 1 রুপি পাওয়া যায় প্রায় 1.5 টাকা, তাই না? তারপরে যদি যুক্তরাষ্ট্রের সাথে করি তাহলে কত, যে আমার বাংলাদেশের 80 টাকা 80 টাকা। হ্যাঁ 80 টাকা 85 টাকার বিনিময়ে আমি কি পাই, একটা ডলার পাই। তাহলে এই যে একটা দেশের এক একক মুদ্রার সাথে আমেরিকান এক এককের সাথে আমার দেশের 80 টাকার কি হচ্ছে বিনিময়ের মাধ্যমে যে রূপান্তর প্রক্রিয়া আসতেছে সেটাই হচ্ছে কি বৈদেশিক বিনিময়। আর বৈদেশিক বিনিময় হারটা কি? এক দেশের যে পরিমাণ মুদ্রার বিনিময় অন্য দেশের যে পরিমাণ মুদ্রা পাওয়া যায় তাকেই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বলা হয়। যেমন যেটা বললাম যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিনিময় হচ্ছে 1:80, অর্থাৎ $1 পেতে গেলে আমার 80 টাকা দিয়ে সেই $1 কিনতে হবে। সেম ভাবে ইন্ডিয়াটা যদি হয় তাহলে বাংলাদেশেরটা যদি তোমার ওখানকারটা যদি 1.5 টাকা হয় বাংলাদেশেরটা হলো 1 টাকা, বাংলাদেশেরটা 1.5 টাকা ওখানকারটা 1 রুপি, তাহলে 1.5:1। ঠিক আছে। বৈদেশিক বিনিময় হার হলো একটি মুদ্রার ক্রয় ক্ষমতা। সোজা কথা, মুদ্রার বিনিময় হার বা ক্রয় মূল্য দুইভাবে নির্ধারিত হয় প্রধানত। একটা হচ্ছে কি স্বর্ণমানের অধীনে, আর একটা হচ্ছে কি অপরিবর্তনীয় কাগজি মুদ্রা মানের অধীনে। অর্থাৎ প্রতিটি দেশে কি থাকে, ভাসমান নোট বা মুদ্রা থাকে, আর এই মুদ্রার বিনিময়ে কি হয়, বিনিময় হার নির্ধারিত হয়। এটা সবচেয়ে আধুনিক নীতি। আর পূর্বে হতো যেটা সেটাই হচ্ছে কি স্বর্ণমান অধীনে বিনিময় হার নির্ধারিত হতো। অর্থাৎ সব জায়গায় স্বর্ণটা একটা মূল্যবান ধাতব বস্তু হিসাবে ব্যবহৃত হয়। তাই স্বর্ণের মানের সাথে কি করা হয়, ক্যালকুলেশন করে অনেক সময় কি করা হয়, পণ্যের মূল্য পরিশোধ করা হয়। আর বর্তমানে অবশ্যই প্রতিটি দেশে কি আছে, কাগজি নোট আছে। ওই কাগজি নোটে অপরিবর্তনীয় কাগজি মুদ্রা মানের অধীনে কি হয়, বিনিময় হার নির্ধারিত হয়। আর লাস্টে যেটা যে আধুনিক পদ্ধতি যেটা বললাম সেটা আবার 2 ধরনের, যে পরিবর্তনীয় কাগজি মুদ্রা মানের অধীনে 2 ধরনের বিনিময় হার নির্ধারিত হয়: ক্রয় ক্ষমতা সমস্ত তথ্য, আর এটা হচ্ছে চাহিদা ও যোগান তথ্য। হ্যাঁ, এটা বিস্তারিত আমরা পাবো আস্তে আস্তে সামনে আগাই। তাহলে ওটার পারপাসে কোশ্চেন যেটা সেটা হচ্ছে তোমার বৈদেশিক বিনিময় হার নির্ধারণের পদ্ধতি প্রধানত আমরা পেলাম কয়টা, 2টা। কি কি? একটা হচ্ছে স্বর্ণমানের অধীনে বিনিময় হার, আরেকটা হচ্ছে কি অপরিবর্তনীয় কাগজি মুদ্রা মানের অধীনে বিনিময় হার।
এতটুকু ক্লিয়ার তো তোমরা? এখানে যে টপিকটার নাম হচ্ছে কি বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি। এতক্ষণ কিন্তু বৈদেশিক বিনিময় কি, বৈদেশিক বিনিময় হার কি এবং বৈদেশিক বাজার কি, বৈদেশিক বিনিময় বাজার কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তোমাদের সবার মাইক্রোফোন গুলো অফ করে দাও। হ্যাঁ, গাড়ির আওয়াজটাও আসতেছে, তোমরা একটু শোনার চেষ্টা করো। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বৈদেশিক বিনিময় হার নির্ধারণ পদ্ধতি। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে কি স্বর্ণমান অধীনে বিনিময় হার। এটা বললাম যে এটা হচ্ছে একটা প্রাচীন পদ্ধতি বা পূর্বে প্রচলিত ছিল এমন একটা পদ্ধতি যেটা কি হয় যে যে সমস্ত দেশে স্বর্ণমান প্রচলিত রয়েছে সেখানে স্বর্ণমানের অধীনে কি হয় বিনিময় হার নির্ধারিত হয়। এই ক্ষেত্রে মুদ্রার মূল্য ও স্বর্ণের মূল্য দ্বারা বৈদেশিক বিনিময় হার নির্ধারিত হয়। সোজা কথা, যেমন উদাহরণস্বরূপ আমি বলি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো পণ্যের লেনদেন হয়েছে, তখন কি হয় স্বর্ণমান নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কি হবে টাকা এবং ডলার নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের মূল্য অনুপাতে নির্ধারিত হবে। যদি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কি বাংলাদেশের এক একক স্বর্ণের মূল্য ৮০ টাকা হয়, কেন্দ্রীয় ব্যাংকে যে ফেডারেল রিজার্ভ সিস্টেমে এক একক স্বর্ণের মূল্য তখন $1 নির্ধারিত হলে সেই ডলার অনুপাতে আমাকে কি করতে হবে টাকা পরিশোধ করতে হবে। কেমন? এটা পূর্বে বহুল প্রচলিত একটা পদ্ধতি, বারবারই বলছি তোমাদেরকে, কারণ প্রত্যেক দেশেই স্বর্ণটা হচ্ছে একটি মূল্যবান ধাতব বস্তু, যে যদি কাগজি মুদ্রার মাধ্যমে নির্ধারণটা সম্ভব না হতো তখন কি হতো, যেহেতু ধাতব মুদ্রা ছিল তখন তাই স্বর্ণ বা স্বর্ণমানের মাধ্যমে বিনিময়টা করাটা খুব ইজি ছিল আমদানি রপ্তানির ক্ষেত্রে, বা একটা প্রচলিত পদ্ধতি ছিল। তা আমরা যদি এটাকে চিত্রের মাধ্যমে বলি, যেমন দেখো যে তোমাদেরকে হয়তো ব্যাখ্যা আকারে ইয়ে করতে হবে, বলতে হবে যে এই যে দেখো যে এটাকে আমরা যদি চিত্র আকারে দেখাই, স্বর্ণমানের অধীনে বিনিময় হার নির্ধারণটা যে নিচের যে ভূমি অক্ষের রেখাটা সেটা ও এক্স অক্ষ, আর লম্বালম্বি যে রেখাটা সেটা হচ্ছে ও ওয়াই অক্ষ। হ্যাঁ, এখন তাইলে দেখো ও এক্স অক্ষে কি দেখানো হয়েছে, বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান, অর্থাৎ একটা দেশে বৈদেশিক মুদ্রার চাহিদা কেমন আছে এবং সেই দেশে এই বৈদেশিক মুদ্রার যোগান কেমন আছে। আর পাশে লম্বালম্বি অক্ষে যেটা দেখানো হয়েছে আর মানে হচ্ছে রেট, কিসের রেট, বিনিময়ের হার। হ্যাঁ, বিনিময় হার বা রেটটাকে ও ওয়াই অক্ষে দেখানো হয়েছে। তো দেখো এখান থেকে আমরা যদি প্রথমে যেটা যে ও আর বরাবর যে অক্ষটা লম্বালম্বি ভাবে টেনেছি আমরা, যে সাইডে ব্যাখ্যাগুলো একটা দেখো, চিত্রে ও এক্স অক্ষে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান, দ্যাট মিন্স ভূমি অক্ষে, ভূমি অক্ষে কি দেখানো হয়েছে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান, আর ও ওয়াই অক্ষে দেখানো হয়েছে বিনিময় হার। তাহলে D1 রেখা যেটা দেখো উপর থেকে একদম উপরে লম্বালম্বি রেখার একেবারে উপর থেকে নিচের দিকে যেটা নেমে আসছে D1 রেখা বৈদেশিক মুদ্রার চাহিদা, আর হলো তোমার কি চাহিদা রেখা। D1টা রেখা হচ্ছে কি বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা, আর এস হলো যেটা নিচেরটা ও এক্স ও ওয়াই অক্ষে দেখো একদম নিচেরটা যেটা সেটা হচ্ছে এস। তাইলে S1 হচ্ছে কি যোগান রেখা। চিত্রে এবার আসো D1 এবং S1 রেখাদ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। পরস্পর কি বিন্দুতে ছেদ করছে? কিউ বিন্দুতে ছেদ করে উক্ত বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। এই ভারসাম্য বিন্দুর নাম কি? এম কিউ। অর্থাৎ আমি ও এক্স অক্ষে এম এবং ও ওয়াই অক্ষে সেটার নাম হচ্ছে কি কিউ, আর ও আর বিন্দুতে কি হচ্ছে এটা ভারসাম্য নির্ধারিত হয়েছে। কিন্তু বিনিময় হার সবসময় স্বর্ণমান সমতা নির্ধারিত হয় না, কারণ স্বর্ণমান স্বর্ণ আমদানি রপ্তানি বিন্দুর মধ্যবিত্ত যে কোনো স্থানে চাহিদা ও যোগান রাখার প্রকৃতি দ্বারা নির্ধারিত হয়। যেমন স্বর্ণ আমদানি বিন্দু এবং স্বর্ণ রপ্তানি বিন্দুর সংযোগ স্থলকে স্বর্ণমানের সমতা বিন্দু বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে সমতা বিন্দু কোনটা? যেটা হচ্ছে কিউ বলতেছি, এম কিউ, এবং লম্বালম্বি রেখা থেকে আর কিউ যেটা সেটা হচ্ছে কি ভারসাম্য।
সুতরাং বৈদেশিক বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে স্বর্ণ আমদানি ও রপ্তানি বিন্দুর সমতা বিন্দুতে যে মধ্যবর্তী স্থান নির্ধারিত হয় সেটাই হচ্ছে কি ভারসাম্য বিনিময় বা সমতা বিন্দু, ঠিক আছে। আর এখানে মূলত বক্সটাকে তুমি ক্রস করেও করতে পারো, এই যে এখানে যতটুকু যে এই সাইডটাতে আসছে এটা কেন এভাবে এখান থেকে নেমে এই যে ক্রস আকারেই দেখা যাচ্ছে, ক্রস থেকে আবার সমান্তরাল কেন, একটা নির্দিষ্ট সময়ে যদি উঠা মানে হার কমেও যায় তাহলে আবার দেখা যায় পরবর্তীতে এটাতে ভারসাম্য আসে, যে যখন দেখা যায় যে চাহিদা বাড়তেছে আস্তে আস্তে কি হয় তখন যোগান আস্তে আস্তে বাড়ে। চাহিদা ও যোগানের মধ্যে সম্পর্কটা কেমন, সমমুখী, অর্থাৎ চাহিদা যদি বাড়তে থাকে তাহলে আস্তে আস্তে যোগান বাড়ে, আর যোগান যদি কম থাকে তাহলে মানুষের মধ্যে কি হয় চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাহলে এটা তো যেহেতু ইন্টারন্যাশনাল বিষয় সেই ক্ষেত্রে এটার ক্যালকুলেশনটা ওভাবেই হবে। হ্যাঁ, তারপরে তারপরটাতে আসো, অপরিবর্তনীয় অপরিবর্তনীয় কাগজি মুদ্রামানের অধীনে বিনিময় হার। অপরিবর্তনীয় কাগজি মুদ্রামান কোনটা, যে একটি দেশে প্রচলিত বা ভাসমান যে মুদ্রা সেটাকে বলা হচ্ছে কি অপরিবর্তনীয় কাগজি মুদ্রামান। হ্যাঁ, তাহলে এই কাগজি মুদ্রার মাধ্যমে মূল্য যদি নির্ধারিত হয় সেটাকে বলা হচ্ছে কি অপরিবর্তনীয় কাগজি মুদ্রা। আর এটা প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব আর চাহিদা ও যোগান তত্ত্ব। বর্তমানে প্রায় সব দেশেই কিন্তু কাগজের মুদ্রায় প্রচলিত আছে, যার জন্য এই বিনিময় হারটা বেশি প্রচলিত। যেমন আমি প্রথমে এখান থেকে তোমার ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব যেটা পারচেজ পাওয়ার প্যারিটি থিওরি যেটা সেটা সম্পর্কে বলছি, যে এটাকে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি সম্পর্কে কিন্তু প্রফেসর গুস্টাভ ক্যাসেল সর্বপ্রথম এটা সম্পর্কে ধারণা প্রদান করে। উনি হচ্ছে যেটা বলছে যে দেশের মূল্য স্তর বৃদ্ধি পেলে মুদ্রার আভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা হ্রাস পায়, আর মূল্য স্তর যদি হ্রাস পায় তাহলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, অনেকটাই চাহিদা ও যোগানের মতো পরিস্থিতি। যেমন দেখো এখানে আচ্ছা এখানে একটু লিখে রাখতে পারো তোমরা আমি যেটা বলতেছি, যে তোমার 1802 সালে কি হয়, গুস্টাভ ক্যাসেল তার যে প্রখ্যাত গ্রন্থ রিমার্কস অন কারেন্সি এন্ড কমার্স নামক পুস্তকে সর্বপ্রথম মুদ্রার ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বের কথা উল্লেখ করেন। পরবর্তীতে হচ্ছে কি হয় এই তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা আসে, আর এটার মূল বিষয়টাই হচ্ছে কি উভয় দেশের মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতার সমতা বিন্দুতে বৈদেশিক বিনিময় হার নির্ধারিত হয়। মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা মানে হচ্ছে কি দেশের অভ্যন্তরে এক একক মুদ্রা দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা পাওয়া যায় তাই হচ্ছে মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা, আর অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা দেশের অভ্যন্তরে মূল্য স্তরের উপর নির্ভরশীল। তাই প্রফেসর গুস্টাভ ক্যাসেল বলেন কি দেশের মূল্য স্তর বৃদ্ধি পেলে মুদ্রার আভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা কি হয় হ্রাস পায়, অর্থাৎ দেশে যদি মানুষের ক্রয় ক্ষমতা কি হয় মূল্য অর্থাৎ টাকার মূল্যমান বাড়ে তখন কি হয় মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস পায়, আর মূল্য স্তর হ্রাস পেলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। উভয় দেশের মুদ্রার আভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা যে বিন্দুতে সমান হয় সেই বিন্দুতেই দুইটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়। সুতরাং দুটি দেশের পারস্পরিক ক্রয় ক্ষমতা দ্বারা কি হয় মুদ্রার তোমার হলো বিনিময় হার নির্ধারিত হয়। যে পরবর্তী যেটা চাহিদা ও যোগান অনুযায়ী বিনিময় হার নির্ধারণ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি যে যে বৈদেশিক মুদ্রা রয়েছে সেটার চাহিদা একটা দেশে কতটুকু এবং যোগান কতটুকু সেই অনুপাতে কি হয় বিনিময় হার নির্ধারিত হয়। বৈদেশিক বিনিময়ের আধুনিক তত্ত্ব, সবচেয়ে আধুনিক তত্ত্বই হচ্ছে এটি চাহিদা ও যোগান তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে দুইটি দেশের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগান অনুযায়ী বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি মূল্য পরিশোধের জন্য বৈদেশিক চাহিদা সৃষ্টি হয়, আর রপ্তানি মূল্য পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার যোগান সৃষ্টি হয়। রপ্তানি মূল্য পরিশোধের জন্য কি লাগে বৈদেশিক মুদ্রা আমাদের হাতে থাকতে হয়, আর আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি মূল্য পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার আমাদের প্রয়োজন পড়ে, যার জন্যই কি হয় আর যে বিন্দুতে বৈদেশিক মুদ্রা চাহিদা ও যোগান পরস্পর সমান হয় সেই বিন্দুতেই বিনিময় হার
নির্ধারিত হয়। যেমন চিত্রের মাধ্যমে যদি বলি, দেখো চিত্রে OX অক্ষে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান এবং OY অক্ষে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ওই যে রেট, এবং পিতে প্রাইস দিয়ে বলা হয়েছে। যেমন এখানে দেখো বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা হচ্ছে কি DD1, হ্যাঁ, দেখো লম্বা লম্বি ভাবে দেওয়া আছে যে DD1 কোনটা, এই যে এটা DD1 বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা, আর S1 হচ্ছে বৈদেশিক মুদ্রার যোগান রেখা। তাহলে DD1 এবং S1 রেখাতে পরস্পর কি হয়েছে, যে স্থানটাকে ছেদ করছে সেটাকে আমরা ই দ্বারা ডোনেট করেছি। ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য। তাহলে ভারসাম্য যেখানে নির্ধারিত হয় সেখানে বৈদেশিক বিনিময় হার নির্ধারিত হয়। উক্ত বিন্দুতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বিনিময়ের চাহিদা ও যোগানের হচ্ছে পরস্পর যে বিন্দু সেটা হচ্ছে কি ও এম রেখায় নির্ধারিত হয়, এবং ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু এবং ওপি হলো ভারসাম্য বিন্দুর বিনিময় হার। ওপি হচ্ছে কি বিনিময় হার। যদি বৈদেশিক মুদ্রার যোগান অপরিবর্তিত থাকে আর বৈদেশিক মুদ্রার চাহিদা আরো বৃদ্ধি পায়, তাহলে কি হয়, নতুন চাহিদা রেখা D2 সৃষ্টি হয় এবং ডি ও D2 রেখা পরস্পর এফ বিন্দুতে ছেদ করে। দেখো এফ বিন্দুতে যখন ছেদ করে তখন এখানে কি হয়, নতুন ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়। এফ বিন্দুতে আবার S1 এবং D2 রেখা দ্বয় পরস্পর D2 রেখা পরস্পর ছেদ করায় উক্ত বিন্দুতে বিনিময় হার পেল কি NF, হ্যাঁ, আর এদিক দিয়ে হচ্ছে কি FR বা RF কেমন নির্ধারিত হয়। পরিশেষে বলা যায় যে কি বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে উপযুক্ত যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করা যায়, তবে এর মধ্যে এই যে চাহিদা ও যোগান পদ্ধতিটা হচ্ছে কি বর্তমানে প্রচলিত পদ্ধতি এবং এটা হচ্ছে পরীক্ষিত পদ্ধতি। অর্থাৎ তোমার কি লাগবে, আমদানি যদি করতে যাও তাহলে তোমার কি লাগবে, আন্তর্জাতিক বাণিজ্যে তুমি যদি পণ্য আমদানি করতে চাও মূল্য পরিশোধের জন্য তোমার মধ্যে বৈদেশিক বাণিজ্যের চাহিদা সৃষ্টি হবে। আর আন্তর্জাতিক বাণিজ্যে তুমি যদি রপ্তানি করো, তোমার ঘাটতি পণ্য তুমি যদি বাইরে পাঠাও রপ্তানি করো, তাহলে মূল্য পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার যোগান সৃষ্টি হবে। অর্থাৎ তারা আমাদেরকে কি দিবে, বৈদেশিক মুদ্রা দিবে, তাহলে আমাদের কাছে বৈদেশিক মুদ্রা আসবে রপ্তানির মাধ্যমে, তখন যোগান হবে। আর যখন আমরা আমদানি করব আমাদের বৈদেশিক মুদ্রা চলে যাবে, দ্যাট মিন্স আমাদের কাছে বৈদেশিক মুদ্রার চাহিদা সৃষ্টি হবে। আর আরেকটা তাহলে এটা হচ্ছে এটা এই অধ্যায়ের বেসিক কোশ্চেনই কিন্তু এটা, যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণের পদ্ধতি। তাহলে মূলত আমরা বললাম পদ্ধতি কয়টি, প্রধানত পদ্ধতি হচ্ছে দুইটি। দেখো একটা হচ্ছে স্বর্ণমানের অধীনে বিনিময় হার নির্ধারণ, আর আরেকটা হচ্ছে কি কাগজি মুদ্রার অধীনে, অপরিবর্তনীয় কাগজি মুদ্রার অধীনে কি মুদ্রার বিনিময় হার নির্ধারণ। আর কাগজি মুদ্রার অধীনে দুই ধরনের, একটি হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব, আর আরেকটা হচ্ছে কি চাহিদা ও যোগান অনুযায়ী, চাহিদা ও যোগান তত্ত্ব, হ্যাঁ, চাহিদা ও যোগান অনুযায়ী। চিত্রটা একটু উঠাই নেই, আমাদের বইয়ে নাই তো। কোনটা, এটা? জি হ্যাঁ, উঠাও উঠাও, কিংবা পরবর্তীতে তো ইউটিউবে দিয়ে দিব আমি। এর আগের ক্লাসটা মনে হয় তোমরা ইউটিউবে পাও নাই না? ম্যাম ক্লাস তো করছি না, যারা ক্লাস করছো তারা তো ঠিক আছে। আর তোমরা অ্যাসাইনমেন্ট রেডি করতেছো তো, ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট গুলো রেডি করতেছো তো? সাজেশন তো দিলে ভালো হতো। না, অ্যাসাইনমেন্ট তো আমি প্রতিদিন তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি না এগুলোর উপরে অ্যাসাইনমেন্ট, তাই না লিজুমনি, বলছি না? জি জি ম্যাম। ম্যাম সবাইকে বুঝাই দিই ব্যাপারটা। ম্যাম অন্যান্যদের তো আপনার সাজেশন দিয়ে দিছে অ্যাসাইনমেন্টের জন্য, মানে কমাই দিছে। আমি তো ক্লাসেই তো টপিক, যেমন এই যে আজকে দেখো আজকে কি পড়াচ্ছি, বৈদেশিক বিনিময় কি, বৈদেশিক বিনিময় হার কিভাবে নির্ধারিত হয়, বৈদেশিক বিনিময় বাজার কি, আর বৈদেশিক বিনিময় নির্ধারণের পদ্ধতি। এই কোশ্চেনগুলো একেবারে অধ্যায় ভিত্তিক ফরজ, বুঝছো? এগুলা না পড়লে হবে না। তাহলে এই যে এগুলা করতেই হবে তোমাকে একেবারে, যে মানে প্রত্যেকটা অধ্যায়ে কিছু বেসিক কোশ্চেন আছে। এই বেসিক যে কোশ্চেনগুলো তুমি যদি একবার অ্যাসাইনমেন্ট করো তোমার পড়া হবে, সো একটু করো, বুঝছো?
মিস বেবিদের নিয়ে অ্যাসাইনমেন্ট করা খুব ঝামেলা হয়ে যায়। বেবি ঘুমাইলে আস্তে আস্তে করো, সময় করে করে প্রতিদিন একটু 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 করে করো, বুঝছো? আমরা কিন্তু আবার বেশি হয়ে যায় তো, তাই আর কি বলতেছি একটু কমাই দিলে ভালো হতো। কতগুলো সাবজেক্ট। আমরা তো প্রথম থেকে বলতেছি না, আজকে তো প্রায় 3 মাস 4 মাস পার হয়ে গেছে বলারও মনে হয়, তাই না? প্রথম থেকে তো বলতেছি যেটা পড়াচ্ছি সেটার উপরে কিন্তু আবার মিস অ্যাসাইনমেন্ট। আমাদের এক মিস বলছে অ্যাসাইনমেন্ট বলতে কি, হ্যাঁ বলো। এক মিস বলছে যে যেহেতু আমাদের 20 মার্কের অনলাইনে পরীক্ষা হবে, বাকি 80 মার্ক আপনার অ্যাসাইনমেন্টের মাধ্যমে জমা দেওয়া হবে। হ্যাঁ ওনারা বলছে সাজেশন মানে কি দিয়ে দিবে, প্রশ্ন দিয়ে দিবে, ওর ভিতরে পরীক্ষা লিখে ওনাদের জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট আকারে। আমি তো সেটা বলতেছি যে আস্তে আস্তে আমারটা করে ফেলো। আমি যেদিন যে ক্লাস নিচ্ছি, তোমাদের তো ক্লাস অনেক বেশি পড়তেছে না হয়তো, তোমার হলো আমার সাথে মাসে 2টা বা 3টা ক্লাসই তো পড়তেছে, তাই না? এখন আপনার অ্যাসাইনমেন্ট যেটা আপনি যেগুলো ক্লাস নিতেছেন এইগুলাই লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, এই কয়েকটা টপিকই লিখলেই হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ম্যাম অধ্যায় 4টা অধ্যায় করাইছেন, 4টা অধ্যায়ে যে টপিক গুলো করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক টপিক যেগুলো আমি বলতেছি না, এই বেসিক টপিক গুলার উপরে অ্যাসাইনমেন্ট করে দিবা, ঠিক আছে? জি মিস। আর তোমরা তোমাদের গ্রুপে অন্যদেরকে বলে দিও, মানে এই গ্রুপে না, তোমাদের সাথে আরো পার্সোনালি গ্রুপ আছে না, ওখানেও জি বলে ম্যাম। দিও, তাহলে হচ্ছে সবাই করতে পারবে, সবাই যেন আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে নেয়, সবাই যেন করতে পারে, বুঝছো? এটা আর কি, যেন সবাই করতে পারে, যখন টাইম দিব সবাই যেন একসাথে দিতে পারে, তাহলে অধ্যায় ভিত্তিক আস্তে আস্তে করে ফেলো তুমি। আমি তো আজকে মাত্র 4টা অধ্যায় পড়াইলাম আজকে পর্যন্ত, তাহলে এই যে 4টা অধ্যায়টা যদি করে ফেলো, যে অন্তত কমে গেল, তাহলে আবার যেদিন যেটা ক্লাস দিব সেটা ওই সময় করে ফেলবা। আস্তে আস্তে করো, বেবিদেরকে টাইম দিয়ে আস্তে আস্তে করো, ঠিক আছে? আমরা তো এখনো জমা দেওয়ার টাইম দেই নাই, জমা দেওয়ার টাইম দিব যখন তখন তো তাই। জি মিস। বুঝতে পারছো? জি মিস। আমার আর একটা টপিক আছে, তোমরা করো। কি ছবি তুলতাম। উঠাইছো তোমরা? জি ম্যাম। আর এই সমস্যা নেই, জি ইউটিউব মিস। চ্যানেলে পাবা। ওই আমি গত ক্লাসটা মনে হয় দেওয়া হয়নি, আমি দিয়ে দিব একসাথে, আজকে তোমাদের 2টাই দিয়ে দিব, কেমন? তোমাদের কয়টা ক্লাস আছে দেখে বাকিগুলো সবগুলা দিয়ে দিব, আমার তো করা আছে রেকর্ডিং, সমস্যা নাই। তাহলে পরবর্তী যে টপিকটা সেটা দেখো, আর একটা টপিক ইম্পর্টেন্ট এখানে বাকি আছে। যেমন এখান থেকে কিন্তু পড়ানো হলো কি, বৈদেশিক বিনিময় কি, বৈদেশিক বিনিময় হার কি, বৈদেশিক বিনিময় হার নির্ধারণের পদ্ধতি, আর 2টা শর্ট কোশ্চেন পড়ছো বৈদেশিক বিনিময় বাজার কি। যেহেতু অধ্যায়ের নাম বৈদেশিক বিনিময় বাজার, এর জন্য ওইটা একটু সংজ্ঞাটা এখানে পড়তে হয়েছে। তাহলে এবার দেখো, বৈদেশিক বিনিময় হার হ্রাস বৃদ্ধির কারণ, কেন বৈদেশিক বিনিময় হার বাড়ে কমে, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে পয়েন্ট আকারে যেগুলো দেওয়া আছে, বৈদেশিক বিনিময় হার হ্রাস বৃদ্ধির কারণ সমূহ হচ্ছে, একদম ফার্স্ট কারণই হচ্ছে আমদানি ও রপ্তানি বাণিজ্য। আমি যদি আমাদের দেশে ভোগ্যপণ্য বেশি বেশি নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবে আমার দেশ থেকে কি হবে, মুদ্রা বাইরে চলে যাবে না, স্বাভাবিক না? আর যদি উৎপাদিত পণ্য আমরা কিছুটা কি করতে পারি, রপ্তানি করতে পারি, তাহলে বৈদেশিক মুদ্রার যোগান সৃষ্টি হবে। হ্যাঁ, বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান, চাহিদা কখন হবে, যখন আমি আমদানি করব তখন প্রদানের জন্য, অর্থ প্রদানের জন্য আমার চাহিদা সৃষ্টি হবে, আর যখন আমি বিক্রি করব তখন আমার মাঝে কি আসবে, বৈদেশিক মুদ্রার যোগান আসবে। তাহলে যতটুকু করা যায় যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে কি হবে, মুদ্রা বাজার পরিস্থিতি, যদিও আমাদের রেমিটেন্সটাই হচ্ছে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা যোগানের একমাত্র মানে প্রধান উপায়, ঠিক আছে? প্রধান উপায় হচ্ছে কি, রেমিটেন্সটা। তারপরে মুদ্রা বাজার পরিস্থিতির উপর নির্ভর করে যে বিনিময় হারটা কেন হ্রাস ও বৃদ্ধি পায়, মুদ্রা বাজার পরিস্থিতির উপর নির্ভর করে। এরপরে হচ্ছে একটা দেশের অর্থনৈতিক অবস্থা, যে অর্থনৈতিক অবস্থাটা কেমন, মন্দা না হচ্ছে ভালো, তার উপর। তারপরে আসো রাজনৈতিক পরিস্থিতি,
রাজনৈতিক পরিস্থিতিটা যদি কখনো দেখা যায় যে অস্থিতিশীল থাকে, তখনও কি হয়, মুদ্রার বিনিময় হার কি হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। আর রাজনৈতিক পরিবেশ যদি পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে, তাহলে মুদ্রার বিনিময় হারটা কিছুটা স্থিতিশীল থাকে এবং হ্রাস পায়। আর মুদ্রা বাজার পরিস্থিতিকে আবার হলো 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন বললামই, মুদ্রার চাহিদা ও যোগান, অর্থাৎ মুদ্রা বাজারের পরিস্থিতি যদি কি হয়, ওই যে আমদানির কারণে মুদ্রার চাহিদা সৃষ্টি হয় এবং হচ্ছে রপ্তানির কারণে যোগান বৃদ্ধি পায়, তখনও কিন্তু কি হয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা একটু হ্রাস পায়। তারপরে শেয়ার বাজারের প্রভাব, তারপরে আসো সরকারের আর্থিক নীতি। সরকারের আর্থিক নীতিতে অর্থাৎ তোমার ব্যাংক হার প্লাস হচ্ছে কর, ট্যাক্স, ভ্যাট, এগুলোর উপরে সরকার কেমন নীতি বা পলিসি নিচ্ছে, সেগুলোর উপরও কি হয় যে মুদ্রা বাজার পরিস্থিতি অনেক সময় প্রভাব ফেলে। মুদ্রার ফটকা ব্যবসায়। তারপরে হচ্ছে মূলধন স্থানান্তর। মূলধন স্থানান্তর বলতে মূলত এখানে কি কি বোঝাচ্ছে বলতো? মূলধন স্থানান্তর বলতে কি বুঝতেছো তোমরা, বলো তো? শুনতে পাচ্ছ তোমরা? আছো লাইনে? বলো তো মূলধন স্থানান্তর বলতে কি বুঝতেছো? যেমন আমরা কিন্তু বিদেশি ঋণ গ্রহণ করি অনেক সময়, তাই না? এটা এক ধরনের মূলধনের স্থানান্তর হতে পারে। আরেকটা হচ্ছে ওই যে বিদেশি উদ্যোক্তাগণ যদি দেশে এসে কি করে, আমাদের দেশে এসে বিনিয়োগ করে, কেমন, তাহলে এটা একটা কি ভালো প্রভাব। তারপর আমাদের দেশের দেশীয় বাজারের চাহিদা ফিল আপ করে যদি আমাদের উদ্যোক্তাগণ বাইরে গিয়ে বিনিয়োগ করে, তাহলে কি হয়, এটা একটা ভালো প্রভাব পড়ে, ঠিক না? এটাকে মূলত কি বলা হচ্ছে, যে একটা দেশে যদি কি করা হয়, শেয়ার বাজারের বিনিয়োগ বৃদ্ধি পায়, বিদেশি ঋণ বৃদ্ধি পায়, তাহলে বিদেশি কি হয়, মুদ্রার যোগান সৃষ্টি হয়, ঠিক কিনা? আর তোমার যদি হচ্ছে বিদেশি মূলধনের যদি তোমার কি হয়, যে চাহিদার সৃষ্টি হয় কখন, যখন দেশের থেকে বাইরে গিয়ে আবার যখন কি হয় বিনিয়োগ করা হয়, তখন কি হয়, চাহিদা সৃষ্টি হয়। চাহিদা বৃদ্ধি পেলেই আবার কিন্তু অপোজিটটাও বৃদ্ধি পেতে থাকবে, যোগানও বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং মূলধনের স্থানান্তরের কারণেও মুদ্রার বিনিময় হারটা কিন্তু কি হয়, উঠানামা করে। এখানে কি দুজন কেটে গেল আবার? সবার ক্যামেরাটা ওপেন করো তো, একটু ছবি নেই। হ্যাঁ, সবার ক্যামেরাটা ওপেন করো। লাস্টে 2 জন জয়েন করছে একেবারে লাস্ট টাইমে। সবাইকে বলো, সবাই একটু ক্যামেরাগুলো ওপেন করো, তোমাদের সাথে তো দেখা হয় না। এরপরে তোমাদের কি ক্লাস? ম্যাম আজকে ক্লাস নেই। হ্যাঁ, আজকে ক্লাস নাই তো মিস। জান্নাতুল শিলা, তোমার আইডি কত? ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ক্লাস কয়টা এটা? 11:25-এ। আচ্ছা, তাহলে তো আমার শেষ করতে আজকে আবার ক্লাস জান্নাতুল, তোমার ইয়ে কত, যে আইডি কত? তোমারটার পাশে আইডি দেওয়া নাই, বুঝতে পারছো? জান্নাতুল শিলা, তোমার আইডি কত? মিস জান্নাতুল শিলা মেবি কথা বুঝতেছে না। মনে হচ্ছে রুল কত এটা বলে ওর ওই যে বড় মেসেজ করতেছে তো, জয়েন অডিওতে ঢুকে আছে, পারতেছে না ওই যে মিউট করতে। জান্নাতুল শিলা, আমি তাহলে নামে লিখে রাখলাম। আর তোমাদেরটা তো সবার আইডি আছে, তাই না? জি মিস।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা আর পরবর্তী ক্লাসে জয়েন করবা কেমন। আর হচ্ছে এই যে আমি যেদিন যে অধ্যায়টা পড়াচ্ছি ওই অধ্যায়ের উপরে অ্যাসাইনমেন্ট গুলা কমপ্লিট করে ফেলবা, নাইলে পরে কিন্তু তোমাদের বেশি প্রেসার হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবা। আর আজকের ক্লাস ইউটিউবে পেয়ে যাবা, ওখান থেকে আবার যদি কোনো সমস্যা থাকে দেখে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। জি মিস। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম।